রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না বলেছেন সেনাপ্রধান। গ্রামীণ বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে আত্রাই নদীর পানি। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। এবং ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হলেন বেথেল। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। Treat chocolate. Treat moment. Sweet moment. রোহিঙ্গা শরণার্থীর সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার সফর শেষে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গার শরণার্থী আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা ও আসিয়ান নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি আঞ্চলিক সমাধান বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডক্টর ইউনুস সতর্ক করে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে ঢুকছে। সবচেয়ে বড় সমস্যা হলো যুক্তরাষ্ট্র তাদের রক্ষণাবেক্ষণের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। এটি আমাদের জন্য বিশাল এক সংকট। প্রধান উপদেষ্টা জানান, আসন্ন কয়েক মাসে রোহিঙ্গা সংকট নিয়ে 3টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে, যেখানে টেকসই সমাধান খোঁজার চেষ্টা চালানো হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যত বড়ই হোক ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ। যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, শত শত বছর ধরে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রতি বজায় থাকবে। এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাব। তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, আমরা সবসময় সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখব। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করব। এ সময় নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 10:30টার দিকে স্থানীয়রা ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মূল গেট থেকে লকার পর্যন্ত একে একে 5-6টি তালা ভেঙে ভাঙা অবস্থায় দেখতে পান। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙে প্রায় 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় সিসি ক্যামেরা কাপড় দিয়ে এ লুটের ঘটনা ঘটে। তবে ব্যাংক ডাকাতির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত 10:30টার মধ্যে কোনো এক সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে ব্যাংকে কোনো পাহারাদার ছিল না। শুক্রবার রাত 10টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানায় অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে জানা যায় ওই ব্যাংক থেকে 16 লাখ টাকা লুট হয়ে গেছে। পুলিশ সূত্র আরও জানায়, ব্যাংক লুটের ঘটনাটি পূর্ব পরিকল্পিত হওয়ার সম্ভাবনা বেশি। সিসি ক্যামেরার অবস্থান দুর্বৃত্তদের আগে থেকেই জানা ছিল। এজন্য তারা ব্যাংকের সিসি ক্যামেরায় কাপড় দিয়ে ঢেকে অর্থ লুট করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে নিরাপত্তা প্রহরী আফজাল, আবুল কাশেম ও তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। Mr. Noodles, amazing taste. উজানের ঢলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নওগাঁর আত্রাই নদীর পানি। শনিবার সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকার একটি গ্রামীণ বাঁধ ভেঙে পড়েছে। এতে তালপাতিলা গ্রামসহ আশপাশের চাকবালু, চাকরামপুর সহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। ফলে পানিবন্দী হয়ে পড়ে কয়েকশো পরিবার। স্থানীয়রা জানান, এই স্থানে গত বছরও ভেঙে যায়। মাসখানেক আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। এরই মধ্যে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় আবার ভেঙে গেছে। বেড়িবাঁধ ভাঙার সংবাদে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় তিনি উক্ত দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের আশ্বাস দেন। এদিকে দুপুর 12টার দিকে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীল পাল জানান, মান্দার জোত বাজার পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার ও রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজশাহী নগরীর ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে আজ শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গল। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক শফিউল আলম। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। তার ছেলে মুন্তাসিবুল আলম ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে পরিচালনা করে। তিনি রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আত্মীয়। এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গল। এ সময় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প 40 ইস্ট বেঙ্গলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত 1:30 থেকে অভিযান শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকায় 40 ইস্ট বেঙ্গলের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ 1 মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক 3 জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মুন্তাসিবুল আলম অনিন্দ। তিনি রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। এছাড়া মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ ফয়সাল, তাদের 2 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশীয় অস্ত্র, বিদেশি 7টি ধারালো ডেগার, 5টি উন্নত মানের ওয়াকি টকি সেট, 1টি সামরিক মানের GPS, 1টি টিজার গান, বিভিন্ন দেশি বিদেশি কার্ট্রিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, 6টি কম্পিউটার সেট, নগদ 7,445 টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ ও 11টি নাইট্রোজেন কার্ট্রিজ, যেগুলো বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হওয়ায় বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মোহাম্মদ মানিক নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মানিক তেঁতুলিয়া উপজেলা দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মানিক, আব্দুল হুদা সহ ৩-৪ জনের একটি দল ভারতীয় সীমান্ত এলাকায় গরু আনতে যান। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। মঙ্গলবার রাতে ওই সীমান্তে গুলির শব্দ শোনা যায়। ৩ দিন পর শনিবার সকালে সীমান্ত নদী করতোয়ার উত্তরের উজান থেকে মানিকের মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় পাথর শ্রমিকরা। পরে তারা বিজিবি ও পুলিশে খবর দেয়। তাকে আজকে লোক মারফত খবর পাওয়ার পরে আমরা এখানে এসেছি, আমার টিম আসছে, তাই পানিতে ভাসতেছি। তা দেখা গেল তার পিছনে সে গুলি খেয়েছে। পিছনে গুলি খাওয়ার পরে সে মুখের সামন দিয়ে চোখ দিয়ে বাহির হয়ে চলে গেছে গুলি। এটা একদম ক্লিয়ার যে সে গান শুটিং হয়েছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা ইনকোয়ারি তৈরি করতেছি এবং পোস্টমর্টম করবো। ওরা পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় 22 কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। মাছটি আল আমিন মাঝি নামের এক জেলে বাজারে বিক্রি করতে নিয়ে এলে হইচই পড়ে যায়। পরে মাছটি বিক্রি হয় 35,000 টাকায়। শনিবার সকালে কুয়াকাটা মাছ বাজারে খান ফিশ নামে গদিতে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটির দাম হাঁকানো হয় 1,607 টাকা কেজি। স্থানীয় হাসিফ ফিশের মালিক খলিল নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। মাছটির ওজন হয় 21 কেজি 700 গ্রাম, যার দাম হয় 34,880 টাকা। ব্যবসায়ীরা জানায়, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় আজ সকালে আল আমিন মাঝি ইলিশ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন। হঠাৎ মাছটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে জাল মেরে মাছটি ধরে নেন জেলেরা। পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসেন। ওটা আমি ওই জায়গায় নিলামে কিনছি 1600 টাকা কেজি। তাহলে আমি মাছটা আনিয়ে রাখছি দোকানে, এখন আমিও বিক্রি করবো খুচরো বাজারে 1650 থেকে 1700 টাকা হলে বিক্রি করবো। আজকের যে মাছটি মাছ বাজারে এসেছে, এই ধরনের মাছ কিন্তু আমরা ছোটবেলা অনেক দেখেছি এবং দাদা কিংবা নানাদের কাছে শুনেছি যে এরকম রহ মাছ প্রতিনিয়ত তারা এই সাগরেই পেত, কিন্তু এখন কিন্তু এইসব মাছ পাওয়া যায় না। এরকম মাছ আসলে আর আমার চোখে পড়ে না এব পর্যন্ত, আর এরকম মাছ আমি কোনো সময় দেখিও নাই। 21 কেজি ওজনের কোরাল আমার জীবনে আমি এই প্রথম। মূলত এই মাছ, সাগরের এই মাছটাই সবচেয়ে ভালো সুস্বাদু। পুকুরের মাছটা অতটা স্বাদ হয় না। টুরিস্টের জন্য জানি এত বড় মাছ দেখলে তারা খুশি, সেইখানে বাইরে দিনে আমরা এইগুলো কিনে রাখি, কুয়াকাটা বাজারে কিনে রাখা হয়। পরবর্তীতে যদি টুরিস্ট আসে তারা এগুলো নিতে পারে। মূলত একজন মাঝি ও ইলিশ মাছ ধরতে গেছে সাগরে, ভাসমান অবস্থায় এই কোরালটা পাওয়া যায়। পাওয়ার পরে আর মাছ আনন্দের সহিত নিয়ে আসছে, মাছ আর ইলিশ মাছ ধরার কোনো চেষ্টা করে নেয়, কুয়াকাটা নিয়ে আসছে ফানফিশে। ওটা বিক্রি করছি পার কেজি 1500 টাকা। 22 কেজি মাছটার ওজন হয়েছে, এটা 32,500 33,000 টাকা দাম হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। এর আগে আলাস্কায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি হয়নি। বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি শান্তি চুক্তি করা, সাময়িক যুদ্ধবিরতি নয়, কারণ তা প্রায়শই টেকে না। যদিও কোনো সমঝোতা হয়নি, তবে ট্রাম্প দাবি করেছেন আলোচনায় অগ্রগতি হয়েছে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনি সংঘাতের অবসানে আন্তরিকভাবে আগ্রহী। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কারেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার প্রায় 3 ঘণ্টা দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে যে ধরনের ফলাফলের কথা ধারণা করা হচ্ছিল তা হয়নি। ফলে এই বিষয়টি সাময়িকভাবে কিয়েভকে কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করেন বিবিসির মনিটরিংয়ের রাশিয়ান সম্পাদক ভিটালি শেভচেঙ্কো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত একটি চিঠি লিখেছেন। চিঠিতে ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসের দুই কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। ইংল্যান্ডের ক্রিকেট আলাস্কার তুষার ঘেরা আঙ্কোরেজে দুই বিশ্ব শক্তির প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠক। তবে এই বৈঠকের পর শুধু ভূ রাজনীতির কৌশল নয়, আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের চিঠি। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন, যেটি নিজ হাতে পৌঁছে দিয়েছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের দুই কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, স্লোভেনিয়া জন্মগ্রহণকারী মেলানিয়া ট্রাম্প স্বামীর সঙ্গে সফরে না গেলেও নিজের উদ্বেগ ব্যক্ত করে ওই চিঠি পাঠান। কর্মকর্তারা চিঠির বিস্তারিত না জানালেও জানান, এতে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের প্রসঙ্গ এসেছে। এর আগে চিঠির কথা প্রকাশ্যে আসেনি। রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহৃত হওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু। ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে এবং তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে। কিয়েভের মতে এটা এমন এক যুদ্ধাপরাধ যা জাতিসংঘ সনদে উল্লেখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে। রাশিয়ার দাবি, তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে। জাতিসংঘ বলছে, 2022 সালে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরু করার পর লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়েছে, তাদের অধিকারের লঙ্ঘন হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় 3 ঘন্টা বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক নির্বাচিত হয়েছেন তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। আয়ারল্যান্ডের সফরে 3 ম্যাচে টি20 সিরিজে ইংলিশদের নেতৃত্বে দেবেন তিনি। হ্যারি ব্রুকের অনুপস্থিতিতে বেথেলকে বেছে নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী 17 আগস্ট সিরিজের প্রথম টি20তে অধিনায়ক হিসেবে মাঠে নামলেই এই রেকর্ড গড়বেন বেথেল। আধুনিক যুগে অ্যালিস্টার কুক, ইয়ন মর্গান ও জস বাটলারও তুলনামূলক তরুণ বয়সেই অধিনায়কত্ব পেয়েছেন, কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন অন্তত 24 বছরের বেশি। আর বেথেল ইংল্যান্ড দলের ঝান্ডা হাতে নিচ্ছেন তাদের চেয়ে অনেক কম বয়সে, মাত্র 21 বছর 329 দিনে। বেথেল এখন পর্যন্ত মাত্র 13টি আন্তর্জাতিক টি20 খেলেছেন, রান করেছেন 281। স্পিন বলে মোটামুটি দক্ষ এই তারকা নিয়েছেন 4টি উইকেট। এছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলার অভিজ্ঞতাও আছে এই ব্যাটারের। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না বলেছেন সেনাপ্রধান। গ্রামীণ বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে আত্রাই নদীর পানি। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। এবং ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হলেন বেথেল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।